হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি দুর্দান্ত তেলুগু হরর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো কিষ্কিন্ধাপুরী। এর আইএমডিবি রেটিং হলো 8.5 আউট অফ 10। তাই ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের আড়ালে। ছবির কাহিনী শুরু হয় 1989 সালে। আমাদেরকে দেখানো হয় কিষ্কিন্ধাপুরীর মধ্যে অবস্থিত সুবর্ণ মায়া নামের একটি রেডিও স্টেশন। হঠাৎই একটি কুপড়ে পোকা কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখনই ভেতরে থাকা লোকেরা কারো কান্নার শব্দ শোনে। সেই আওয়াজ অনুসরণ করতে করতে 5 জন একটি ঘরের দিকে যায়। ঠিক তখনই উপরের দিক থেকে আরেকজন আহত অবস্থায় পড়ে যায়। অর্থাৎ এখন মোট 6 জন একসঙ্গে জড়ো হয়। এরপরই অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ রেডিও নিজে থেকে চালু হয় এবং ভেতর থেকে এক ভুতুরে কণ্ঠ ভেসে আসে, যা তাদেরকে ওয়েলকাম জানায়। শুধু তাই নয়, রেডিওতে তাদের নামও ডাকা হয়। মুহূর্তেই ঘরটির দরজা বন্ধ হয়ে যায় এবং গ্যাস দিয়ে ভরতে থাকে। এরপর আমরা দেখি দরজা খোলার পর সেখানে দেখা যাচ্ছে 6 জনেরই মৃত্যু হয়েছে। আসলে যে পোকাটি শুরুতে ভেতরে এসেছিল সেটাই তাদের মাথার ভেতর দিয়ে আর পার হয়ে সবাইকে শেষ করে দেয়। পরে তাদের লাশ ক্রস ও স্বস্তিক চিহ্নে সাজানো অবস্থায় পাওয়া যায়। এখানেই দৃশ্যটি কেটে যায়। এবার আমাদের সামনে আসে দুজন মানুষ, মুরগেশ আর অতিরিয়া। তারা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর পত্রিকা পড়ছিল। হঠাৎ পেপারের ভেতর থেকে একটি বিজ্ঞাপনের পোস্টার বের হয়। সেটা ছিল কিষ্কিন্ধাপুরী গোস্ট ওয়াকিং ট্যুরের, মানে এক ধরনের এজেন্সি যারা ভুতুরে জায়গায় ট্যুর করায়। মুরগেশ আর অতিরিয়া দুজনই হরর ফ্যান, তাই এই ট্যুরে যেতে ভীষণ আগ্রহী হয়ে ওঠে। বন্ধুরা, এই ট্যুর আয়োজন করে 3 জন, রাঘব, ম্যাথেলি আর সুমিত। তখন কিষ্কিন্ধাপুরীতে ফেস্টিভ্যাল চলছিল। পাশাপাশি কিছু মানুষ এই ভূতের ট্যুরের জন্য এসেছিল। ট্যুর শুরুর সময় হয়ে গিয়েছিল, কিন্তু সবাইকে আটকে রাখা হয়েছিল কারণ তখন শুধু ম্যাথেলি আর সুমিত উপস্থিত ছিল। রাঘব এখনো আসেনি। ট্যুরিস্টদের মধ্যে একজন বিহারি খুব রেগে যায়। সে বলে, চলো ভাই, এখনই ট্যুর শুরু করাও, দেরি কিসের? কিন্তু ম্যাথেলি আর সুমিত কিছুই করতে পারছিল না, শুধু রাঘবের অপেক্ষা করা ছাড়া। ঠিক এই সময়ে ফেস্টিভ্যালে এক শিশু গোলাটি দিয়ে খেলছিল আর বেলুন ফাটাচ্ছিল, কিন্তু কাছেই ছিল এক মা বানর তার বাচ্চাকে নিয়ে। শিশুটি ছোড়া পাথর ওর পাশ দিয়ে চলে যায়। এতে মা বানরটি ভীষণ রেগে যায় আর শিশুটির পিছনে ধাওয়া করে। ভয়ে ছেলেটি দৌড়াতে থাকে। তখন এক আন্টি তাকে বাঁচাতে সে বানরের দিকে লোটা ছুঁড়ে মারে, কিন্তু একটা বানরকে মারলে তো পুরো দল হাজির হয়। তাই হলো, একদম হট্টগোল শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে মন্দিরের পুরোহিত হতবাক। সে বলে, ভগবান, আপনার উৎসবে এগুলো কি হচ্ছে? এই পরিস্থিতি সামাল দিতে তখন রাঘব প্রবেশ করে। বানর লোভী প্রাণী, তাই রাঘব প্রচুর আখ নিয়ে আসে আর সবার মাঝে বিলিয়ে দেয়। সব বানরই আখ নিয়ে চলে যায়, কিন্তু সে রাগান্বিতা মা বানরটি যায় না, বরং রাঘবের ওপর আক্রমণ করতে যায়। রাঘব চেষ্টা করে তাকে আঘাত না করে এড়িয়ে যেতে, কিন্তু এই সময় দুর্ঘটনাক্রমে তার বাচ্চা আগুনের মাঝে আটকে যায়। সন্তানকে বিপদে দেখে মা বানরটি আতঙ্কিত হয়ে যায়। রাঘব সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেয় মায়ের হাতে। এতে মা বানরটি শান্ত হয় এবং কারো ক্ষতি না করে নিজের বাচ্চাকে নিয়ে চলে যায়। সবকিছু দেখে পুরোহিত ভীষণ খুশি হন। যেহেতু উৎসবটা ভগবান রামের উৎসব ছিল, পুরোহিত বলেন, তুমি ভগবান রামের উৎসবকে রক্ষা করলে, ধর্ম রক্ষা করলে, ভগবান রাম সর্বদা তোমার রক্ষা করবেন। এই বলে তিনি রাঘবের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেন। এরপর রাঘব আবার নিজের কাজে ফিরে যায়, মানে গোস্ট ওয়াকিং ট্যুর আয়োজন করতে। এবার তারা পর্যটকদের নিয়ে যায় এক ভুতুরে জায়গায়। তবে বলে রাখা ভালো, রাঘব আর ম্যাথেলি কেউই ভূত প্রেতে বিশ্বাস করে না, কারণ তারা এত ভুতুরে জায়গায় গিয়েও কখনো কোনো আত্মা দেখেনি বা কোনো অদ্ভুত অভিজ্ঞতাও হয়নি। কিন্তু বন্ধুরা, মানুষ তো সবকিছুই এক্সপিরিয়েন্স করতে চায় এবং ভূতও দেখতে চায়। তাই তারা যে লোকেশনের ট্যুর হবে ওই জায়গায় আগে থেকেই তাদের সাজানো সেট আপ করে রাখে, অর্থাৎ এটা পুরোপুরি ফেক। রাঘব এখানে কাহিনী বানিয়ে ফাঁসানোতে এক্সপার্ট। হন্টেড প্লেসে নিয়ে গিয়ে সে যে কোনো গল্প বানিয়ে সবাইকে শোনায়। এবার ট্যুরিস্টদের মধ্যে যে লোকটা ছিল বিহারি, তার অভ্যাস ছিল বারবার আঙ্গুল তোলা। সে প্রতিটি ট্যুরে যেত এবং অন্যদের সামনে প্রমাণ করে দেখাতে চাইতো যে তারা প্রতারক।
আগে সবাইকে একটা প্ল্যান করা ভুয়া আত্মা দেখানো হয়। তারা ভিউকেশন করে যাতে ভুয়া আত্মা ছাড়া যায়। তারপর রাঘব তার বানানো গল্প শুরু করে, বলে এখানে এক সুনন্দা নামের মেয়ে ছিল যাকে ভূত তুলে নিয়ে গিয়েছিল। সুনন্দা তার পরিবারের সঙ্গে একসময় এখানে থাকতো, কিন্তু এই বাড়িটা কবরস্থানের উপরে তৈরি, এটা তারা জানতো না। তারপর সে একটি বিছানা দেখায় আর বলে এখান থেকেই সুনন্দা হারিয়ে গিয়েছিল। গল্পটা এমন যে সুনন্দার বিছানার নিচে কিছু শব্দ শুনেছিল। নিচে তাকাতে গিয়ে একটি আত্মা তাকে টেনে এনে মাটির মধ্যে নিয়ে গিয়েছিল। গল্প বলার সময় ম্যাথেলি রিমোট থেকে একটি বোতাম চাপে। বিছানাটা যেন হাওয়ায় ভাসছে বলে মনে হয়। তারপর বোতাম ছেড়ে দেয় এবং পরের মুহূর্তে সেটি ধাক্কায় নিচে পড়িয়ে দেয়। সবাই ভয়ে ছুটে যায়। এইসব দেখিয়ে তারা সবাইকে বাইরে নিয়ে আসে। ট্যুর শেষ। কিন্তু বিহারি হঠাৎ তাদের খেলা ফাঁস করতে শুরু করে। সে বলে, গতবার আমি যখন এসেছি তুমি বলেছিলে যে এখানে একটা ব্রিটিশ অফিসারের আত্মা আছে, আর এখন তো পুরো আলাদা গল্প বলছো। এই কথা ঢাকতে রাঘব বলে, আমি কোনো ব্রিটিশ অফিসারের গল্প বলিনি। আত্মারা এখানে মেমোরি ম্যানিপুলেট করতে পারে। মনে হচ্ছে সুনন্দার আত্মা তোমার স্মৃতি বদলে দিয়েছে। এখানে বেশি সময় থাকলে পাগলও হয়ে যেতে পারো। এসব বলে সে সবাইকে কাঁপিয়ে দিয়ে আবার ট্যুর শেষ করে নিয়ে যায়। এরপরে দেখা যায় রাঘব আর ম্যাথেলি একসঙ্গে আছে, আর তাদের গলির পাশে একটি মেয়ে ছিল, তার নাম মোক্ষা। মোক্ষার সঙ্গে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আমরা দেখি তারা নতুন ট্যুর শুরু করতে যায়। এবার ট্যুরিস্টদের মধ্যে মুরগেশ আর অতিরিয়াও ছিল। ওই পত্রিকার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এসেছিল তারা, এবং বিহারিও আবার এসেছে আঙ্গুল তোলার জন্য। আরও একজন ছিলেন বীরভদ্র নামের লোক, যে মৃত স্ত্রীকে দেখতে আর তার সঙ্গে কথা বলতে চায়। সে এই ট্যুর থেকে সেটাই আশা করছিল। আর ছোট্ট মোক্ষাও ট্যুরে যাচ্ছে। মোক্ষাকে দেখে তাদের বস বলল, এই শিশুও যাবে? মোক্ষা বলে, আমার বাবা মা আমেরিকায় থাকেন, আমি দাদার সাথে থাকি, আর দাদা এই সময় ঘুমিয়ে পড়েন। রাঘব আশ্বাস দেয়, স্যার চিন্তা করবেন না, ও আমাদের দায়িত্ব। কিন্তু এবার ট্যুরে একটা টুইস্ট আসে। সবকিছুর কারণ ছিল বিহারি। গতবার সে ট্যুরকে 1 তারকা রেটিং দিয়েছিল এবং খুব খারাপ রিভিউ করে দিয়েছিল। তার সঙ্গে থাকা অন্যান্যরাও নেগেটিভ রিভিউ যোগ করায় কোম্পানির ইমেজ ঝুঁকিতে পড়ে। তাই তাদের বস একটি বোল্ড ডিসিশন নেন। এইবার তারা তাদের পছন্দ মতো লোকেশনে নেওয়ার বদলে গ্রাহকরা যেটা চায় সেখানেই যাবেন। রাঘব আর ম্যাথেলি দুশ্চিন্তায় পড়ে যায়। বস তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তারা একটি পাত্রে অনেক কাগজের চিট রেখে দেয়। সেখানে বিভিন্ন হন্টেড প্লেসের নাম আছে এবং বিহারিকে বলা হয় একটা চিট তুলে আনতে। যে নাম উঠবে সেখানেই ট্যুর হবে। বিহারি একটি চিট কেড়ে নেয় আর উঠে কি নাম, সুবর্ণমায়া রেডিও স্টেশন। ওই একই জায়গা যেখানে 1989 6 জন মানুষকে এক আত্মা হত্যা করেছিল। তো সবাইকে নিয়ে তারা তখন সেই রেডিও স্টেশনে যাচ্ছিল। কিন্তু একটাই সমস্যা, এরা তো সবসময় তাদের নিজেদের সিলেক্টেড জায়গায় নিয়ে যেত এবং আগে থেকেই সেখানে সেট আপ করে ফেলতো। কিন্তু রেডিও স্টেশন তাদের জন্য ছিল নতুন। সেখানে আগে থেকে কোনো সেট আপ স্থাপন করার সুযোগই ছিল না। ম্যাথেলি টেনশনে পড়ে যায়। রাঘব আশ্বস্ত করে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। তারা পৌঁছে দেখে দরজায় বড় সরল তালা ঝুলছে, দড়ি ও শৃঙ্খল জড়ানো। মনে হচ্ছিল আচার অনুষ্ঠান বা রিচুয়াল করে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। রাঘব তা উপেক্ষা করে পাশের বড় ত্রিশূল তুলে তা ভেঙে ফেলে। প্রথমে সে ট্যুরিস্টদের পাঠায় ভেতরে, তার পেছনে তারা সবাই চলে যায়। এরপর সে সবাইকে তার বানানো গল্প বলতে শুরু করে। স্টেশনের নাম ছিল সুবর্ণমায়া। এই থেকেই সে কাহিনী গঠন করে বলে যে সুবর্ণ আর মায়া নামে 2 বোন ছিল এবং একদিন, এটা বলতে না বলতেই বিহারি আবার আঙ্গুল তুলতে শুরু করে, কাহিনী বাদ দাও, আগে ভূত দেখাও। ম্যাথেলি বলে, এই রেডিও স্টেশনে ভূত বাইরে ঘোরে না, ভূত রেডিওর ভেতরেই থাকে। বিহারি তখন বলে, ঠিক আছে, তাহলে রেডিও টেনে ভূতটা দেখাও। সবাই তখন জোর দিয়ে ভূত দেখতে যায়। মোক্ষাও বলতে শুরু করে যে রেডিও চালু করে ভূত দেখাও। রাঘবের কাছে আর কোনো উপায় ছিল না। সে রেডিওটি অন করে। প্রথমে রেডিও কাজ করে না। তাতে সে বলে, দেখো, রেডিও খারাপ হয়ে গেছে, অন হচ্ছে না। বিহারি তো খুশি, দেখলে আমি বলেছিলাম না তোমরা প্রতারক, এখানে কোনো ভূতই নেই। সবাই চলে যেতে থাকে। এই অবস্থায় হঠাৎ লাইট ফ্লিকার করতে শুরু করে। রেডিও নিজেই অন হয়ে যায় আর রেডিও থেকে একজন আর্যের মতো কণ্ঠ বলা হয়, নমস্কার, আজ বুধবার 9 আগস্ট 1989। রেডিও স্টেশনের দরজা আবারও খুলেছে। তোমরা এখানে এসে নিজেরাই তোমাদের মৃত্যু ডেকেছ। এখন আমার হাতে তোমাদের সকলের মৃত্যুই অবধারিত। এবং তারপর ভয়ানকভাবে হেসে ওঠে। বীরভদ্র মনে করে সেটা তার স্ত্রীর আত্মা। বলে, এটা কি তুমি? বিহারি মুখ চেঁচিয়ে বলে, আরে নিজের মৃত স্ত্রী নিয়ে চিন্তা বন্ধ করো, নিজের কেয়ার করো, দেখো ওই আত্মা কি বলছে।
তখনই আত্মা চারদিক ভেঙে চুরে দিতে শুরু করে। সবটা দেখে রাঘব আর ম্যাথিলিও শকড হয়ে যায়। এখানেই তো সত্যিই আত্মা আছে। তারা আর এক সেকেন্ডও সেখানে থামে না, তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে তারা দেখে যে তাদের ভ্যানে আগুন লেগেছে। ঠিক সেই সময় বিল্ডিংয়ের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং আত্মাটি সবাইকে আবার হুমকি দিয়ে বলে, তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না। এই ঘটনার পর ম্যাথিলি খুব শকড। সে বলে, গতরাতে যা ঘটল সেটা তো স্বাভাবিক ছিল না। কথাটা সত্যি, সুবর্ণমায়ায় সত্যিই আত্মা আছে। এই কথা এক চায়ের দোকানের ছেলেটা শুনে কেঁপে ওঠে। সে বলেই ফেলে, তোমরা সেখানে গিয়েছিলে? দ্রুত যাও, হলদি পানিতে গোসল করে নিজেদের কাপড় পুড়িয়ে ফেলে দাও। সুমিত জিজ্ঞাসা করে, কেন? আমরা এসব কেন করব? ছেলেটি বলে, ভয়ঙ্কর আত্মা থেকে বাঁচার জন্য। তোমরা সুবর্ণমায়ায় গিয়েছিলে না? আমার মা বলে, ওখান থেকে ফিরে আসে যারা, তারা কেউ বাঁচে না। এটা শুনে ম্যাথিলি আর সুমিত ভয়ে কেঁপে ওঠে, কিন্তু রাঘব এটাকে তুচ্ছভাবে নেয়। সে বলে, আরে কিছু হয়নি, এগুলো শুধু কাহিনী আর কিছু না। ওর মা ওকে কাহিনী শুনিয়েছে, যেমনটা আমি সবাইকে শুনাই, জাস্ট লিভ ইট। এরপর আমরা দেখি মুরকেশ ও অতিরিয়া। এরা দুজন ট্রেনের ইঞ্জিন ড্রাইভার। ইঞ্জিন বন্ধ করে তারা বিশ্রাম নিচ্ছিল এবং মুরকেশ ঘুমিয়েছিল। ঠিক তখনই জানালায় একটি মহিলা এসে অতিরিয়াকে বলে, বাবা, 7 দিন ধরে আমি ক্ষুধার্ত, কিছু খেতে দাও। অতিরিয়া তখন টিফিন বের করে তাকে খাওয়াতে যেতে তোলে। ততক্ষণে মুরকেশের ঘুম ভেঙে যায়। সে অতিরিয়াকে থামিয়ে জানালা বন্ধ করে দেয়, বলে, তুমি কি করছিলে? অতিরিয়া বলে, বেচারি ক্ষুধার্ত, তাই খাবার দিচ্ছিলাম। মুরকেশ বলে, বেকুব, আমরা তো এতটাই উঁচুতে আছি, কিভাবে একটা মানুষ জানালায় আসবে? অর্থাৎ ওই নারীটি ওই নারী আত্মা ছিল। মুরকেশ চেঁচিয়ে বলে, জলদি গাড়ি চালাও। কিন্তু ইঞ্জিন অন হচ্ছিল না, বরং রেডিও আপনা আপনি অন হয়ে যায়। রেডিও থেকে শোনা যায়, তোমার পরের স্টেশন হলো মৃত্যুর স্টেশন। ওই কণ্ঠ শুনে তারা ভয় পেয়ে যায়। মুরকেশ বলে, এই কণ্ঠ তো আমরা ওই রেডিও স্টেশনেও শুনেছিলাম। ঠিক তখনই আত্মা জানালায় ফিরে দেখা দেয় এবং এখানেই দৃশ্যটি কেটে যায়। পরদিন মক্সা স্কুল যাওয়ার আগে রাঘবের বাড়িতে আসে। রাঘব তাকে চকলেট দেয়, সেটা সে তার পার্সে রাখে। রাঘব মজা করে বলে, এই পার্স তুমি কবে নিয়েছো? যে রেডিও স্টেশনটা ছিল ওইখান থেকেই তুলে এনেছি। রাঘব খুনসুটি করে বলে, চোরুনি? মানে তুই কোনো হন্টের জায়গা থেকে একটা জিনিস নিয়ে নিলি? হঠাৎ বিহারি ফোন করে বহু গম্ভীর কণ্ঠে বলে, ভাই, আমাদের সঙ্গে যারা ছিলেন মুরকেশ আর অতিরিয়া, ওরা দুজনেই মারা গেছে। তখনই রাঘব সিরিয়াস হয়ে ওঠে, এটা কিভাবে হলো? সঙ্গে সঙ্গে সে ক্রাইম সাইটে যায়, যেখানে রেলওয়ে স্টেশনের পাশে দুজনের লাশ পড়ে আছে। লাশগুলো এমনভাবে রাখা ছিল যেন স্বস্তিক চিহ্নের মতো। সে এটাকে এখন আর হালকাভাবে নেয় না। সে আবার রেডিও স্টেশনে যায় তদন্ত করতে। দেওয়ালে সেই একই স্বস্তিক চিহ্ন আঁকা আছে। সবশেষে বাড়িতে ফিরে এসে সুমিত আর ম্যাথিলি দুজনেই অভিযোগ করে, তুমি সকাল থেকে কোথায় ছিলে? ট্যুরে যারা গিয়েছিল তারা দুইজন মারা গেছে। রাঘব বলে, আমি ওটারই কারণ খুঁজতে গিয়েছিলাম এবং সেই স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দেখায় যে ওই হত্যার সাথে এই চিহ্নের সম্পর্ক আছে। ম্যাথিলি বলে, কিন্তু স্বস্তিক তো পবিত্র প্রতীক, তার সঙ্গে এর কি সম্পর্ক? রাঘব বলে, ভালো করে দেখো, এটা পুরোটা না, এটা কাত হয়ে আছে। এটা স্বস্তিক নয়, ক্রস স্বস্তিক, নাজির চিহ্ন, অর্থাৎ ঘৃণার চিহ্ন। ঠিক তখনই তাদের রেডিও অন হয়ে যায়। রেডিও থেকে আত্মা বলে, 11 মধ্যে 2 জন মরেছে। পরের নাম বীরভদ্র। বীরভদ্র হলেন সেই যে তার মৃত স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মরিয়া ছিল। রাঘব সঙ্গে সঙ্গে বীরভদ্রের লোকেশন বের করে তাকে বাঁচাতে চলে যায়। সেই সময় বীরভদ্র একটি কনস্ট্রাকশন সাইটে ছিল। হঠাৎ উপরে থেকে ধাম ধাম শব্দ শোনা যায়, যেন লোহার বাক্সে কেউ হাতুড়ি মারছে। বীরভদ্র উপরে উঠে দেখে সামনে এক ভয়াবহ দৃশ্য। সে দেখে তার স্ত্রীর আত্মা পুরো মুখ রক্তে মাখা আর নিজের মাথায় বারবার হাতুড়ি মারছে। সেই ধামধাম শব্দটা এখান থেকে আসছিল। বীরভদ্র তো বহুদিন ধরে তার স্ত্রীর আত্মার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু এভাবে দেখা হবে তা সে কখনো কল্পনাই করতে পারেনি। এক মুহূর্তের মধ্যে সেই আত্মাটি তাকে ঠেলে নিচে ফেলে দেয়। আসলে বন্ধুরা, সেটা বীরভদ্রের স্ত্রীর আত্মা ছিল না, রেডিও স্টেশনের ওই আত্মাই ছিল, যে তার স্ত্রীর বেশ নিয়ে হাজির হয়েছিল। রাঘব এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। বীরভদ্রের লাশ পড়ে আছে এবং তার রক্ত দিয়ে নাজির চিহ্ন তৈরি হয়ে গেছে। তখন রাঘবের সেই চা বিক্রেতা ছেলের কথা মনে পড়ে। সে ঠিকই বলেছিল, রেডিও স্টেশন থেকে ফিরে আসা প্রতিটি লোক একে একে মরছে।
রাঘব ছেলের কাছ থেকে ঠিকানা নিয়ে তার মাকে খুঁজতে যায় এবং বাড়িতে গিয়ে জানায় আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। সে মহিলাটি তাকে জিজ্ঞাসা করে তোমরা কতজন ছিলে? সে বলে 11। তাহলে এখন কতজন মারা গেল? সে বলল 3 জন। তখন মহিলাটি কাঁপতে কাঁপতে বলে বাকি 8 জনও মারা যাবে। রাঘব প্রশ্ন করে কিন্তু কেন? শুধু একবার একটি রেডিও স্টেশনে যাওয়ার কারণে? সেখানে কি এমন ঘটেছিল? তখন সেই মহিলাটি জানায় এটা আজ থেকে 35 বছর আগের কথা। গ্রামে প্রথম রেডিও স্টেশন খোলা হয়েছিল। সেখানে আরজে ছিল বেদাবতী। ওর কণ্ঠে জাদু ছিল। সবাই ওর কণ্ঠ শুনতে ভালোবাসত। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন ওই রেডিওর 6 জন ফাউন্ডার্স মারা গিয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল কেউ জানতো না, কিন্তু রেডিও থেকে তাদের আহাজারি পুরো গ্রাম শুনেছিল। আমি ছোটবেলায় দাদুকে শুনতাম ওই জায়গায় একটি শয়তান আত্মা বাস করে। রাতে ওখান থেকে শুনতে পাওয়া যেত অদ্ভুত আওয়াজ, কান্নার শব্দ, আর যে কেউ ওখান থেকে ফিরে এসেছিল তারই মৃত্যু ঘটেছে। তাই গ্রামবাসীরা এক বাবাকে ডেকে নিয়ে এসে তালা আর মন্ত্র দিয়ে জায়গাটা সিল করে দেয়। রাঘব জিজ্ঞাসা করে আর বেদাবতীর কি হলো? তখন তিনি জানান সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিল। এইসব শুনে রাঘব গিয়ে ম্যাথিলি আর সুমিতকে জানায়। ম্যাথিলি বলে মানে এই বেদাবতীর আত্মাই সবাইকে মারছে? রাঘব বলে হয়তো সে আমাদের উপর কোনো অভিশাপ দিয়ে দিয়েছে। তারপর সে রাতের তোলা ফটো দেখতে থাকে। খেয়াল করে যে সবার আগে ঢুকেছিল মুরকেশ আর অতিরিয়া, তারপর বীরভদ্র। মানে যে ক্রমে সবাই ভেতরে গিয়েছিল সেই ক্রমেই আত্মাটি তাদেরকে মারছে। আর এই 3 জনের পরেই ছিল বিহারি, অর্থাৎ পরের টার্গেট বিহারি। কিন্তু রাঘব হঠাৎ খেয়াল করে ফটোতে মোক্ষাকে দেখা যাচ্ছে না। সে কোথায়? জুম করে দেখে আসলে সে বিহারির আগে দাঁড়িয়েছিল। মানে আসল টার্গেট বিহারি নয়, মোক্ষা। রাঘব দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায়। এদিকে আমরা দেখি আত্মা মোক্ষাকে ধরে ফাঁসি লাগিয়ে দেয়, কিন্তু ঠিক সময়ে রাঘব গিয়ে তাকে বাঁচায় এবং জিজ্ঞাসা করে তুমি কি দেখেছিলে আত্মা কোথা থেকে এসেছিল? মোক্ষা বলে হ্যাঁ, আর সেই পার্সটি দেখায়। তারপর রাঘব সবাইকে নিয়ে রেডিও স্টেশনে ফিরে যায় এবং সেখান থেকে আনা জিনিসপত্র, বেশিরভাগ রেডিও, সব জড়ো করে জ্বালিয়ে দেয়, কারণ এইসবের মাধ্যমেই আত্মাটি তাদের কাছে পৌঁছেছিল। সেখানে সে প্রকাশ করে এটা বেদাবতীর আত্মা নয়, বরং এক পুরুষের আত্মা। রাঘব রাগে চেঁচিয়ে তাকে চ্যালেঞ্জ জানায়, কাপুরুষ আত্মা, মেয়েদের আড়ালে লুকাচ্ছিস? সাহস থাকলে সামনে আয়। মানে এই আত্মাটি আসলে একজন পুরুষ আত্মা, যদিও তার আওয়াজ মহিলার মতোই শোনায়। রাঘব সেটা বুঝেছিল, কারণ যখন সে মোক্ষাকে মারতে এসেছিল মোক্ষা তাকে দেখেছিল, আর সেই পার্সটা আসলে সেই আত্মাটি ছিল যেটাতে তার ছবি ছিল। সেই ছবি বের করতেই সেই ডিমনটি আগুন জ্বালিয়ে ছবি পুড়িয়ে দেয়। তখন রাঘব আবার চেঁচিয়ে বলে, বলেছিলাম না সামনে আসার সাহস নেই তোর? এই নিরীহ বাচ্চাটা কি ক্ষতি করেছিল? তাকে মারতে চাচ্ছিস? আমায় মার, ওদের ছেড়ে দে, ওদের কোনো দোষ নেই, আমাকে নিয়ে যা, সাহস থাকলে চলে আয়। তখনই সে সামনে আসে। দেখা যায় এক ভয়ানক শক্তিশালী সত্তা। তবে আপাতত সে রাঘবকে ভয় দেখায়, কিন্তু কিছু করে না। সে হুঁশিয়ারি দিয়ে যায় যে এবার সে রাঘবকে মারবে। ম্যাথিলিরা তখন বলে ওঠে, তুমি কি দেখনি ও কত ভয়ঙ্কর, আর তুমি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে? রাঘব বলে, আমি আর কি করতাম? তোমরা সবাই আমার কারণে এতে জড়িয়েছ। যারা চলে গেছে আমি আর তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এরপর আর কাউকে আমি কিছুই হতে দেব না, প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দেব। এখন রাঘবকে সরাসরি সে আত্মার সঙ্গে লড়াই করতে হবে, আর শত্রুকে হারাতে হলে আগে তার ইতিহাস জানতে হয়। তাই সে সবার আগে পুলিশ স্টেশনে যায় এবং বেদাবতীর কেস ফাইল চায়, কারণ আত্মার সঙ্গে বেদাবতীর কোনো না কোনো কানেকশন আছে। হঠাৎ আত্মাটি সেখানে এসে মেইন বোর্ড উড়িয়ে দেয় আর সব জায়গা অন্ধকার হয়ে যায়। পুলিশরা বাইরে ট্রান্সফরমার চেক করতে ছুটে যায়। রাঘব তখন সুমিত আর ম্যাথিলিকে বলে, তোমরা ওদের সঙ্গে যাও, আমি টর্চ নিয়ে আসছি। সে ব্যাগ থেকে টর্চ বের করে। তখনই সেই ডিমনটি আবার হাজির। রাঘব টর্চ জ্বালাতেই ডিমনটি আলো দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সুমিত ম্যাথিলি ফিরলে রাঘব জানায়, আমি ওর দুর্বলতা খুঁজে পেয়েছি, ও আলোকে ভয় পায়। এই টর্চ লাইট আমাদের প্রোটেকশন, আমাদের জন্য একেবারে লক্ষণ রেখা। ঠিক তখনই পুলিশ ফাইল দেয়। সেখান থেকে তারা বেদাবতীর ঠিকানা খুঁজে বের করে এবং তার বাড়িতে গিয়ে পৌঁছে। সেখানে তার বাবার সঙ্গে দেখা হয় এবং বেদাবতীর ঘর দেখে, তার ছবি ইত্যাদি। হঠাৎ এক পুরনো ছবিতে সেই আত্মাটির চেহারাও দেখা যায়। রাঘব জিজ্ঞাসা করে, এই কে? বাবা বলে, জানি না, আমি চিনি না, তবে সে বেদাবতীর সঙ্গেই পড়তো। তোমরাও শিক্ষক ভূষণজির কাছে যাও, উনিই চিনবেন। তখন তারা ভূষণজির কাছে গিয়ে ছবি দেখিয়ে জানতে চায় এই ছাত্রটিকে। ভূষণজি বলেন, হ্যাঁ, ওকে আমি কিভাবে বলবো, ও ছিল আমার ফেভারিট ছাত্র, খুব ব্রিলিয়েন্ট, নাম ছিল বিশ্রাবা পুত্র। ভূষণজি তখন তার জন্মের গল্প শোনান।
সে জন্মেছিল সূর্যগ্রহণের সময়, বিকালঙ্গ শরীর নিয়ে, হাত পা বাঁকা ছিল। সবাই মনে করেছিল গ্রহণের সময় জন্ম নেওয়ার কারণেই এমন হয়েছে, কিন্তু ডাক্তাররা এটাকে রিকেটস রোগ বলেছিল। ভিসরাবা কখনো বাবার ভালোবাসা পায়নি। তার চেহারার কারণে বাবা তাকে ঘৃণা করত, নিজের অপমান মনে করত, তাই বাইরে যেতে দিত না, ঘরেই আটকে রাখত। তবে মায়ের কাছ থেকে সে প্রচুর ভালোবাসা পেয়েছিল। মা সবসময় তার যত্ন নিতেন। বেশিরভাগ সময় সে মায়ের সঙ্গেই কাটাতো, বিশেষ করে দাবা খেলত। একদিন তার বাবার মৃত্যু হলে সে বাড়ির বাইরে বেরোয়। মামা তাকে নিয়ে আসে গুরুজির কাছে এবং গুরুজি তাকে পড়াতে থাকেন। আমরা দেখি গুরুজি তাকে স্বস্তিক আঁকতে শেখাচ্ছেন, কিন্তু সে তির্যক স্বস্তিক আঁকত, অর্থাৎ নাজি প্রতীক। তারপর একদিন শহর থেকে 6 জন লোক গ্রামে রেডিও স্টেশন বসাতে আসে আর আরজি করার জন্য গ্রামের কাউকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেকেই তাদের কণ্ঠ দেয়। ভিসরাবার মা তাকে বলেন, তোর প্রতিভা আছে, তোর কণ্ঠও ভালো, তুই কণ্ঠ দে। তখন ভিসরাবাও কণ্ঠ দেয় এবং তার কণ্ঠই সিলেক্ট হয়। এতে সে ভীষণ খুশি হয়, মাও খুব আনন্দিত হন। কিন্তু এই সুখ বেশি দিন থাকে না। কণ্ঠ তারা ভিসরাবার ব্যবহার করলেও তার চেহারা দেখে তার ছবি দেয়নি, তার বদলে বেদাবাতির ছবি দিয়েছে। এটা দেখে ভিসরাবা খুব কষ্ট পায়। তার মাও কাঁদতে থাকে। মায়ের চোখে জল দেখে ভিসরাবা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে লোকগুলোর সঙ্গে কথা বলতে যায়। কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। পরে শোনা যায় যে ওরা তাকে মেরে ফেলেছে। এই কাহিনী শুনে ম্যাথিলি কেঁদে ফেলে। তার ভিসরাবার জন্য খারাপ লাগছিল। বলে, অসহায় ছেলেটির সঙ্গে কত অন্যায় হয়েছে। সুমিত বলল, অসহায়? আরে সে তো এক শয়তান। ভুলে যেও না, সে 3 জনকে মেরেছে, এমনকি মোক্ষাকেও মারতে চেয়েছিল। ওই নিরীহ মেয়েটির কি দোষ ছিল? ঠিক তখনই গাড়ির সামনে হঠাৎ কিছু এসে পড়ে। বাইরে গিয়ে দেখে সেটি একটি কুকুর, যা ধাক্কা খেয়ে সামনে কবরস্থানে পড়ে গিয়েছিল। তারা গিয়ে দেখে আশ্চর্যজনকভাবে কুকুরটি ঠিকই আছে। আর তখনই তারা দেখে গুরুজির সমাধি এবং তারিখ লেখা 2007। ম্যাথালি অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ভূষণজি তো 2007 সালেই মারা গেছেন। তাহলে যার সঙ্গে আমরা দেখা করেছি তিনি কে ছিলেন? কিন্তু রাঘব বুঝে যায়। সে বলে, ওটা ভিসরাবা ছিল। ভূষণজি সেজে আমাদেরকে তার গল্প শোনাচ্ছিল। ঠিক সেই সময় ভিসরাবা সেখানে এসে যায়। ম্যাথালির হাতে টর্চ ছিল, কিন্তু দেখানোর আগেই সে সেটি ভেঙে ফেলে। এরপর সবাই পালিয়ে গাড়িতে উঠে যায়, কিন্তু পথে ভিসরাবা গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে ম্যাথালি গুরুতরভাবে আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ম্যাথালিকে এই অবস্থায় দেখে রাঘব ভীষণ কষ্ট পায়। বাইরে এসে সুমিতকে বলে, আমি কখনো ম্যাথালিকে এতটা ভীত হতে দেখিনি। সে কখনো ভয় পেত না। এদিকে ভিসরাবা ভেতরে ঢুকে ম্যাথিলিকে ব্যান্ডেজ দিয়ে বেঁধে ফেলে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সে সরাসরি রাঘবকে আঘাত করছে না। এর কারণ সেই ব্রেসলেট, যে কবচটি সেই পুরোহিত রাঘবকে দিয়েছিলেন, সেটি তাকে রক্ষা করছে। এই জন্যই সে একাই সুবর্ণমায়া রেডিও স্টেশনে তদন্ত করতে গিয়েও নিরাপদে ফিরে এসেছিল। কিন্তু রাঘব এখনো জানে না যে সেই ব্রেসলেটই তাকে বাঁচাচ্ছে। ম্যাথিলি রাঘবের দুর্বলতা ছিল, তাই এবার রাঘবকে দুর্বল করার জন্য ভিসরাবা এবার ম্যাথিলিকে পজেস করে নেয়। পরে রাঘব ম্যাথিলিকে দেখতে গিয়ে তাকে পজেসড অবস্থায় দেখে। সে দেওয়ালে উঠে গিয়েছিল এবং হাতে ছুরি নিয়ে রাঘবের উপর আক্রমণ করতে আসে। কিন্তু রাঘব তার আঘাত এড়িয়ে যাচ্ছিল। উল্টো রাঘব তার উপরেই ভারী পড়ছিল, কারণ তার কাছে ছিল কবচ। মানে সে ম্যাথিলিকে ধরে ফেলে এবং প্রাণপণ চেষ্টা করেও ভিসরাবা তাকে ছাড়াতে পারে না। এরপর রাঘব ম্যাথিলিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর সুমিতকে সব বলে। এই সময় তার চোখ পড়ে একটি গ্যাস সিলিন্ডারের উপর, যা দেখে মনে পড়ে যায় যখন সে রেডিও স্টেশনে তদন্ত করতে গিয়েছিল তখন সেখানে একটি নার্ভ গ্যাস সিলিন্ডার ছিল। কিন্তু রেডিও স্টেশনে নার্ভ গ্যাসের কি কাজ? আর সেটা তারিখ ছিল 1989 সালের। তার মানে এই সিলিন্ডারের সম্পর্ক ভিসরাবার মৃত্যুর সঙ্গে থাকতে পারে। জানা যায় সিলিন্ডারটি এক কেডিএ ফ্যাক্টরি থেকে আনা হয়েছিল। রাঘব খোঁজ নিয়ে জানতে পারে যে গুদামের ম্যানেজারের নাম সুরেন্দ্র এবং সে 40 বছর ধরে ওখানেই কাজ করছে। রাঘব বুঝতে পারে ঝামেলা এই সুরেন্দ্রের সঙ্গেই। তখন সে ফ্যাক্টরিতে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে, ভিসরাবার মৃত্যুর সঙ্গে তোমার কি সম্পর্ক? কিন্তু সুরেন্দ্র কিছুই বলে না, বরং নিজের কর্মীদের দিয়ে রাঘবকে আক্রমণ করায়। রাঘব একাই সবাইকে সামলায়। তবে এই সময় সেখানে বিষাক্ত গ্যাস লিক হয়ে যায় আর সবাই পালাতে শুরু করে। কিন্তু রাঘব সুরেন্দ্রকে ধরে ফেলে এবং বলে, দেখ, আমি তো মরতে রাজি, কিন্তু তুই যদি বাঁচতে চাস তাহলে সবকিছু বলে দে। তখন সুরেন্দ্র হাল ছেড়ে দেয় এবং বলে, ঠিক আছে, আমি বলছি। সে জানায় যে যারা 6 জন রেডিও স্টেশন শুরু
করতে এসেছিল তাদের মধ্যে একজন ছিল তার বড় ভাই ওয়ালি। আর ওয়ালি ভীষণ ভালোবাসত বেদাবাতিকে এবং তারা শিগগিরই বিয়ে করতে যাচ্ছিল। রাকাব বলে, ওসব ঠিক আছে, কিন্তু তোমরা বিসরাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেন? তার ভয়েস ব্যবহার করলে আর পোস্টারে বেদাবাতির ছবি লাগালে কেন? তখন সুরেন্দ্র এক চমকপ্রদ সত্য প্রকাশ করে। সে বলে, বিসরাবা কখনোই আরজের জন্য নির্বাচিত হয়নি। নির্বাচিত হয়েছিল বেদাবাতি, কিন্তু এটা বিসরাবার সহ্য হয়নি, কারণ আরজে হতে চেয়েছিল সে। তার রাগে সে রেডিও স্টেশনে গিয়ে বেদাবাতির সঙ্গে অসভ্যতা করে, তার সব কাপড় খুলে নিয়ে তাকে নগ্ন করে ফেলে। তারপর সেই কাপড় পরে ওয়ালির সামনে গিয়ে তাকে মজা দেখাতে থাকে। এতে ওয়ালি আর বাকিরা বিসরাবাকে ধরে পেটায়, আর অন্যদিকে বেচারা বেদাবাতি নিজের অপমান সহ্য করতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এই কথা জানার পর ওয়ালি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে সে শপথ নেয় তাকে ভয়ানক মৃত্যুদণ্ড দেবে। তাই সে ভাই সুরেন্দ্রকে দিয়ে নার্ভ গ্যাস নিয়ে আসে এবং বিসরাবার ওপর তা ব্যবহার করে, যেন এই নার্ভ গ্যাস তাকে ঘুমাতে না দেয়। তার উপর চোখের সামনে লাগাতার আলো জ্বালিয়ে রাখা হয়। ভাবুন তো, মাত্র 2 দিন ঘুম না হলে কি অবস্থা হয়, অথচ বিসরাবার টানা 12 দিন জেগেছিল চোখ খোলা অবস্থায়। আলো লাগাতার চোখে বিঁধছিল, আর নার্ভ গ্যাসের প্রভাবে সে চাইলেও চোখ বন্ধ করতে পারছিল না। এই ভয়ঙ্কর 12 দিনের নির্যাতনের পর অবশেষে বিসরাবার মৃত্যু হয়। তাই প্রেতাত্মা হয়ে ফিরে এসেও সে টর্চ লাইটকে ভয় পায়। তার দেহকে পরে ওরা রেললাইনে ফেলে রেখে আসে, কিন্তু মৃত্যুর পর বিসরাবা প্রেতাত্মা হয়ে ফিরে এসে সবার কাছ থেকে নিজের মৃত্যুর প্রতিশোধ নেয়। ওয়ালি সহ সবাইকে সে হত্যা করে। রাঘব বলে, তার মায়ের স্বপ্ন ছিল সে আরজে হবে। দেখো, সেই স্বপ্ন পূরণ করতে সে এত দূর গিয়েছিল। সুরেন্দ্র বলে, কি মায়ের স্বপ্ন? যতদূর আমি জানি তার মা তো জন্মের সময় মারা গিয়েছিল। তার মানসিক অসুখ ছিল, সে নিজের মাকে কল্পনা করত। তার মায়ের একটা আয়না ছিল যেটাতে সে তার মাকে ইমেজিন করত, তার মাকে দেখতে পেত, আর সেই আয়নাকেই সে মা মনে করত। সারাক্ষণ সেটা নিজের কাছে রাখত, তার সঙ্গে কথা বলতো। তার বাবা কোনোদিন তার দিকে নজর দিত না। তবু একবার যখন তার বাবা আয়নাটা ছিনিয়ে নিতে চেয়েছিল, বিসরাবা ভেবেছিল সে তার মাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রাগে ফেটে পড়ে সে নিজের বাবাকে মেরে ফেলে, আর এই ঘটনায় তাকে এক দানবে পরিণত করে। রাঘব যখন সবকিছু জানায়, সুরেন্দ্র তাকে আগস্তা আশ্রমে যাওয়ার পরামর্শ দেয়, যে বাবার রেডিও স্টেশনটিকে তালা আর মন্ত্র দিয়ে সিল করেছিলেন। তিনি ওই আশ্রম থেকেই এসেছিলেন। রাঘব সঙ্গে সঙ্গে আগস্তা আশ্রমে যায়, কিন্তু গিয়ে জানতে পারে সেই বাবা আর বেঁচে নেই, তবে তার শিষ্যরা আছেন। তখন এক বাবা রুদ্রাক্ষ হাতে নিয়ে মন্ত্র পড়েন এবং রাঘবকে বলেন, এটার উপর হাত রাখো। এতে বাবার কাছে পুরো দৃশ্য ভেসে ওঠে, সবকিছু পরিষ্কার হয়ে যায়। তিনি জানান, মৃত্যুর পর বিসরাবা প্রতিশোধের তাড়নায় প্রেতাত্মা হয়ে ঘুরছিল। সে সকলকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছিল, তাই আসলে তার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার উচিত ছিল, কিন্তু সে যায়নি, কারণ তার মায়ের সঙ্গে যে আসক্তি ছিল সেটা তাকে বেঁধে রেখেছিল। সেই আয়না, যেটাকে সে নিজের মা মনে করত। আয়নাটা রেডিও স্টেশনের ভেতরে পড়েছিল, আর তাই তার আত্মা ওই স্টেশনে বাসা বেঁধেছিল। ফলে জায়গাটা হন্টেড হয়ে যায়। গ্রামের লোকেরা ভুতুরে আওয়াজ শুনে বিরক্ত হয়ে আশ্রম থেকে বাবাকে ডাকায়। তিনি জায়গাটা ক্লিনস করেন, অর্থাৎ বিসরাবার আত্মাকে সেখান থেকে সরিয়ে দেন এবং জায়গাটাকে সিল করেন, যাতে কোনো অশুভ শক্তি আর ভেতরে ঢুকতে না পারে। এরপর গ্রামে শান্তি ফিরে আসে। কিন্তু বিসরাবার আত্মা তখনও তার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাইরে ঘুরছিল, ভেতরে ঢুকতে পারছিল না। কিন্তু একদিন এরা এসে তালা ভেঙে ঢুকে পড়ে, আর তাদের পেছনে বিসরাবার আত্মাও ভেতরে চলে আসে। ভেতরে ঘোরার সময় ম্যাথিলির চোখে পড়ে সেই আয়না, সেটা সে তুলে নেয়। আয়নার ভেতর থেকে গুপড়ে পোকা বের হতে দেখে ভয় পেয়ে সে ফেলে দেয়। আয়না ভেঙে যায় আর পোকাও বেরিয়ে যায়। সবাই মিলে জুতো দিয়ে মেরে আয়নাটাকে ক্ষতিগ্রস্ত করে। বাকি কাজটা রাঘব শেষ করে, আয়নাটা তুলে আছড়ে ভেঙে দেয়। কিন্তু তাদের কাছে এটা শুধু একটা আয়না ভাঙা হলেও বিসরাবার চোখে এটা তার মাকে হত্যা করা, আর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে সবাইকে মারছে। তাকে থামাতে গুরুজি একটা উপায় বলেন, তরাই বিদ্যা। বিসরাবার ইচ্ছা, চিন্তা আর কর্ম, এই 3 শক্তি তাকে আমাদের দুনিয়ার সঙ্গে বেঁধে রেখেছে, তাকে শক্তি দিচ্ছে। তাই তার সঙ্গে জড়িত জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এগুলো দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে পাঠানো যাবে। কাজটা করতে হবে সকাল 5টার আগে, কারণ 5:14 দক্ষিণায়ন কাল শুরু হবে। তখন দানবীয় শক্তি সক্রিয় হবে আর বিসরাবার শক্তি বেড়ে যাবে। তখন তাকে থামানো কঠিন হয়ে যাবে। রাঘব সময় নষ্ট না করে খোঁজে নামে। প্রথমে বিসরাবার বাড়ি গিয়ে পায় তার পুরনো দাবার বোর্ড, যেটা তার চিন্তা ও জ্ঞানের সাথে যুক্ত। দ্বিতীয় জিনিস হলো ইচ্ছা, তার আরজে হওয়া। তার কণ্ঠস্বর যেন রেডিও টাওয়ার থেকে সবাই শোনে। তাই রাঘব টাওয়ারে উঠে রেডিওটা নামায়। এই সময় টাওয়ার ভেঙে পড়ে, কিন্তু কবচ থাকার কারণে সে বেঁচে যায় আর রেডিও পেয়ে যায়। সব নিয়ে বাবার কাছে এসে বলে,
চিন্তা আর ইচ্ছা এই দুটো জিনিস পেয়েছি, কিন্তু কর্মটা বুঝতে পারিনি। এগুলো দিয়ে কি হবে না? বাবা বলেন না, হবে না। ঠিক তখনই দক্ষিণায়ন কাল শুরু হয়। বিশ্রাবার শক্তি বেড়ে যায়। সে মুক্ত হয়ে সবাইকে আক্রমণ করে। বাবা আর তাকে থামাতে পারেন না। সে রাঘবকে বলে, জলদি করো, তৃতীয় অবজেক্ট খুঁজো। কিন্তু রাঘবের কোনো আইডিয়াই নেই এটা কোথায় পাবে। এটা ছাড়াই সে বিশ্রাবের সাথে লড়াই করতে যায়। এরপর বিশ্রাবা রাঘবের গলা চেপে ধরতে আসে। তখনই রাঘব হাত বাড়িয়ে দেয়, যে হাতে ওই কবচটা ছিল। কিন্তু ওই কবচ স্পর্শ হতেই বিশ্রাবা ছটকা খেয়ে পিছিয়ে যায়। ওই কবচটা তখন গ্লো করতে থাকে। তখনই রাঘব বুঝতে পারে এই কবচই তাকে এতদিন রক্ষা করেছে। তাই সে কবচটা খুলে ম্যাথিলিকে পরে দেয়। ফলে বিশ্রাবা বাধ্য হয় ম্যাথিলির শরীর ছেড়ে দিতে। রাঘব বলে, এখন লড়াই শুধু তোর আর আমার মধ্যে। বিশ্রাবা তখন রাঘবকে পোজেস করে। ভেতরে ভেতরে রাঘবের আত্মার সঙ্গে সে লড়াই করে। তাকে দুর্বল করার জন্য বিশ্রাবা রাঘবের রূপ নিয়ে আসে এবং তার শৈশবের এক দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় রাঘব তার বাবার সঙ্গে স্কুটারে চড়েছিল। সে চালানোর জেদ ধরলে তার বাবা কিছুক্ষণের জন্য অ্যাক্সিলেটর তার হাতে দিয়ে দেয়। ভেবেছিল সামান্য ঘোরাবে, কিন্তু রাঘব পুরো ঘুরিয়ে দেয়। ফলে দুর্ঘটনা ঘটে যায়। রাঘব বেঁচে গেলেও তার বাবা মারা যায়। সেই ঘটনার কথা স্মরণ করিয়ে বিশ্রাবা বলে, আমি যেমন আমার বাবাকে মেরেছি, তুইও তাই করেছিস। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথায় রাঘব ভেঙে পড়ে। সে বলে ওঠে, আমাকে তাহলে মেরে ফেল, কিন্তু বাকিদের ছেড়ে দেয়। কিন্তু সে তো এক দানব। সে জানায়, প্রথমে তোকে মারব, তারপর সবাইকে। এরপর সে রাঘবের উপর নিয়ন্ত্রণ নিয়ে তার হাত দিয়েই ধারালো কাচের টুকরো দিয়ে আঘাত করতে শুরু করে। তখনই ম্যাথিলি এসে রাঘবের হাত চেপে ধরে বলে, দুর্বল হইও না, তোমার কিছু হলে সে সবাইকে মেরে ফেলবে। তোমাকে তার সাথে লড়াই করতে হবে। ম্যাথিলির কথায় রাঘব নিজের অপরাধবোধ জয় করে উঠে দাঁড়ায় এবং বিশ্রাবাকে খুশি মেরে ছিটকে ফেলে দেয়। তার হাতে তখন বিশ্রাবার তাবিজ থেকে যায়, আর সেটিই ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ বস্তু। রাঘব ম্যাথিলিকে বলে, তাবিজটা সেলারে আছে, নিয়ে আসো। ম্যাথিলি তা আনতে গেলে বিশ্রাবা আবার রাঘবকে আক্রমণ করে, নিজেকে মৃত্যু বলে ঘোষণা করে এবং আত্মঘাতের চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই বাবা এসে তাকে থামিয়ে দেন, বেঁধে ফেলেন। এবার আর সে মুক্ত হতে পারছিল না, কারণ রাঘবও ভেতর থেকে তাকে প্রতিরোধ করছিল। ম্যাথিলি তাবিজ নিয়ে আসার পর তারা সেই সব বস্তু একসঙ্গে একটি স্তম্ভে স্থাপন করে। সেখান থেকে আলো বেরিয়ে প্যান্টাগনের আকার নেয় এবং সরাসরি রাঘবের উপর পড়ে। সেই আলো বিশ্রাবার আত্মাকে টেনে বের করে আনে। বাবা সেটিকে গোলাকার এক পাত্রে বন্দি করে দেন, কিংবা বলা যায় অন্য জগতে পাঠিয়ে দেন। এরপর রাঘব সুস্থ হয়ে ওঠে এবং সবকিছু ঠিক হয়ে যায়। রাঘব আর ম্যাথিলি স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু রাঘবের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে ম্যাথিলিকে বলে, আমার মনে হচ্ছে সমস্যাটা পুরোপুরি শেষ হয়নি। আমি ভাবছি বিশ্রাবা তো শুরুতে স্বাভাবিক ছিল। সে দানব হলো তখনই যখন আয়নায় তার মাকে দেখল। তবে কি তার মাই তাকে দানব বানালো? ঠিক তখনই শেষ দৃশ্যে দেখানো হয় যে বিশ্রাবা কোনো হ্যালুসিনেশন করছিল না। আয়নায় সত্যি তার মায়ের আত্মা দেখা দিত। আর এখানেই ছবির সমাপ্তি ঘটে। শেষ দেখে বোঝা যায় এই তৃতীয় অংশ আসবে, যেখানে মূল খলনায়ক হবে বিশ্রাবার মা। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে, এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।